শেখ হাসিনা এবং তার পরিবারবর্গ বলেছে অত্যন্ত সাধু, অত্যন্ত সজ্জন ব্যক্তি। কিন্তু আপনারা যদি খুঁজেন তাহলে আপনারা দেখবেন এই বাংলাদেশে সিনসিয়ারলি যদি এই সরকার খুঁজে বের করতে পারে তাহলে দেখবেন বাংলাদেশের সম্পদের যে সম্পদ হওয়ার কথা বাংলাদেশে তার একটা বৃহত্তর অংশ, একটা বিশাল অংশ দেশের বাইরে চলে গেছে। এবং সেই মানুষরা যারা নিয়ে গেছে তারা কখনো দেশে ফিরবে না, সে নিয়ত করে নিয়ে গেছে। এইভাবে ডাকাতি করলে একটা দেশ বাঁচতে পারে। সেই একটা ব্যাংক, ইসলামী ব্যাংক সবচেয়ে হাইয়েস্ট প্রফিটেবল ব্যাংক এবং লিকুইডিটি তাদের অনেক পরিমাণ বেশি। তারা টাকা বিভিন্ন ব্যাংকে ধার দিত, বাংলাদেশ ব্যাংকেও অনেক সময় ধার দিত এরকম। সেই ব্যাংকটা শূন্য করে ফেলছে। একটা চিটাগংয়ের একটা ব্রাঞ্চ থেকে তারা 59,000 কোটি টাকা নিয়েছে। বাংলাদেশের অ্যাকাউন্টে বর্তমানে এখন গভর্নমেন্টের একটা দেশের এখন $6 বিলিয়ন নেই, বর্তমানে নেই। আবার আইন করেছে কি দেখেন, আইন করেছে আপনি যদি 500 কোটি টাকাও ব্যাংকে রাখেন কিন্তু ব্যাংক দেউলি হলে আপনি পাবেন 1 লাখ টাকা। এটা বাংলাদেশের আইন, এটা জাতির উদ্দেশ্যে আমি বলতে চাই। আপনারা জেনে রাখবেন যে তারা জানে যে এটা ডাকাতি করবে, এই ব্যাংক থাকবে না, সুতরাং আপনি টাকা পাবেন। এই পরিস্থিতি করেছে। নুরুল ইসলাম মনি, আপনি বলছিলেন বিচার বিভাগের কথা, নির্বাহী বিভাগও যেখানে আমরা বলি যে দলীয়করণ হয়েছিল সর্বত্র দলদাস, একজন উচ্চ শিক্ষিত একজন বিশেষ কর্মকর্তা, তার কি একটি বিবেক থাকবে না যে কেন অন্যায় আদেশ বা বেআইনি কর্মকাণ্ডে একটা বিষয় আপনি জানেন, মাছের পচন হয় মাথায়, তো মাথায় তো পচন ধরেছে। ধরেন একটি বিষয় যে শুধুমাত্র পাওয়ার মানে কি বলে ওই যে রাশিয়া থেকে যেটা নিয়ে আসা হয়েছে আমাদের পারমাণবিক এটা 1,13,000 কোটি টাকা খরচ হয়েছে। 1,13,000 কোটি টাকা সেম সাপ্লায়ার রোসাটম রাশিয়া থেকে, এবং সেম সাপ্লায়ার সেম ক্যাপাসিটি কেরালায় বসেছে, এটা হলো 32,000 কোটি টাকায়। বাংলাদেশি টাকার 32,000 কোটি টাকায় সেটা বসছে কেরালায় 3.2 বিলিয়ন। আর সেই একই পাওয়ার প্রজেক্ট এবং একই ক্যাপাসিটি বাংলাদেশে বসছে 1,13,000 কোটি টাকায়। এবং এখন তো আপনারা দেখছেন আজকে পত্রিকায় আছে যে প্রায় অলমোস্ট 5 বিলিয়ন সামথিং সে টাকা টিউলিপ নিয়েছে, মানে এটা একটা ভাগ নিয়েছে। মানে তারা পরিস্থিতি এরকম করেছে, এই টাকাটা ভাগ বাংলাদেশের অ্যাকাউন্টে বর্তমানে এখন গভর্নমেন্টের একটা দেশের এখন $6 বিলিয়ন নেই, বর্তমানে নেই। এই পরিস্থিতি, যে টাকাটা আছে সেটা আবার এক জায়গায় ইনভেস্ট করে রাখছে। সে কত বড় বড় কথা বলছে, এত বড় সাধু গাছেও ধরে না, অথচ দেখেন তার বোনের মেয়ে সে নিয়েছে $5 বিলিয়ন। এই এসালম একটা ব্যাংক, এগুলো তো পিসমিল কথা বলছি। ডাকাতির একটা সীমা থাকা উচিত। একটা দেশকে এইভাবে ডাকাতি করলে একটা দেশ বাঁচতে পারে না। সেই একটা ব্যাংক, ইসলামী ব্যাংক সবচেয়ে হাইয়েস্ট প্রফিটেবল ব্যাংক এবং লিকুইডিটি তাদের অনেক পরিমাণ বেশি। তারা টাকা বিভিন্ন ব্যাংকে ধার দিত, বাংলাদেশ ব্যাংকেও অনেক সময় ধার দিত এরকম। সেই ব্যাংকটা শূন্য করে ফেলছে। একটা চিটাগংয়ের একটা ব্রাঞ্চ থেকে তারা 59,000 কোটি টাকা নিয়েছে, 59,000 crore টাকা নিয়েছে একটা ব্যাংক থেকে, একটা ব্রাঞ্চ থেকে। ব্যাংকটা শেষ করে দিয়েছে। তো এদের লুটপাটের একটা সীমা থাকে, সীমাহীন পর্যায়ে লুটপাট করেছে তারা। ব্যাংক একটা লোকরে 8টা ব্যাংক দিয়েছে, একটা লোকরে। আবার আইন করেছে কি দেখেন, আইন করেছে আপনি যদি 500 কোটি টাকাও ব্যাংকে রাখেন কিন্তু ব্যাংক দেউলি হলে আপনি পাবেন 1 লাখ টাকা। এটা বাংলাদেশের আইন, এটা জাতির উদ্দেশ্যে আমি বলতে চাই। আপনারা জেনে রাখবেন যে তারা জানে যে এটা ডাকাতি করবে, এই ব্যাংক থাকবে না, সুতরাং আপনি টাকা পাবেন না। এই পরিস্থিতি করেছে তাদের টাকা। তখন ধরেন ঘরে ঘরে আজকে এখন তো ধরেন খোঁজাখুঁজি হচ্ছে, পাবেন সেটা। আমি এই আলোচনা যেতে, আমি যে মূলত যে আলোচনা যেতে চাই সেটা হলো এই যে এটা তারা বিচার বিভাগটাকে ধ্বংস করেছে মূলত, এবং গ্রাম থেকে একেবারে পেরিফেরি থেকে একবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত কোথাও কোনো বিচার মানুষ পেত না। এবং আমাদের এক নেতা একসময় দুঃখ করে বলেছে এটা তো কোর্ট না, এটা তো মুজিব কোর্ট। এটা নিয়ে তার একটা কন্টেম্প অফ কোর্ট হয়েছে এবং সেখানে মাপ চেয়েছে। এটি পরিস্থিতি নিয়ে এসেছিল। আজকের বিচার মানুষের শেষ ভরসার জায়গা হলো বিচার। সেখানে যদি মানুষ বিচার না পায় তা মানুষ কোথায় যাবে? আর সেইটা করেছে কোথায়? দুই তিনটা কাজ করেছে। একটা হলো প্রথম সকল পত্রিকা মিডিয়াকে বন্ধ করেছে, মিডিয়াকে ভিডিও দ্যাট ওয়ে এমনভাবে শাটডাউন করেছে কোনো মিডিয়া কোনো কথা বলতে পারতো না। এটা একটা দিক ছিল। সেই মিডিয়া বন্ধ করে তারপর করাপশন করেছিল র্যাম্প্যান্ট, এবং কেউ করাপশনের সম্পর্কে একটি শব্দ উচ্চারণ করলেও সেখানে সহযোগী হওয়া ছাড়া কোনো পথ ছিল না অনেকেরই। সহযোগী না হলে তার বিপদ নেমে আসতো, এটা একটা দিক ছিল। কিন্তু তারপরেও যারা দুই একজন চেষ্টা করেছে তারা অনেক বিপদগ্রস্ত হয়েছে। তারপরে এসে করেছে কি, মিডিয়া কন্ট্রোল করার পরে তারপর সে র্যাম্প্যান্ট লুটপাট করেছে সব জায়গায়। এমন কোনো ক্ষেত্র নাই যেখানে সে লুটপাট করে না, এমন কোনো ক্ষেত্র নেই। সব জায়গায় লুটপাট করে সেই সম্পদ করেছে, সম্পদ নিয়ে গেছে দেশের বাইরে। এই হলো মূল কাজটা সে করেছে, এবং সেটা সে সবসময় নিজে বলার চেষ্টা করেছে। শেখ হাসিনা এবং তার পরিবারবর্গ বলেছে অত্যন্ত সাধু, অত্যন্ত সজ্জন ব্যক্তি। কিন্তু আপনারা যদি খুঁজেন
তাহলে আপনারা দেখবেন এই বাংলাদেশে সিনসিয়ারলি যদি এই সরকার খুঁজে বের করতে পারে, তাহলে দেখবেন বাংলাদেশের সম্পদের যে সম্পদ হওয়ার কথা, বাংলাদেশে যে লিকুইড মানে অ্যাসেট থাকার কথা, তার একটা বৃহত্তর অংশ, একটা বিশাল অংশ দেশে বাইরে চলে গেছে। এবং সেই মানুষরা যারা নিয়ে গেছে তারা কখনো দেশে ফিরবে না, সে নিয়ত করে নিয়ে গেছে এবং সেটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে। দেখুন, সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইন করেছে 4টা মামলা এস আলমের বিরুদ্ধে, যে ব্যাংক লুট করেছে, 7টা ব্যাংকের মালিক এবং 7টা ব্যাংক ধ্বংস করেছে, সেই লোকটার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এবং আলোচনাও করা যাবে না, সেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এই রায় দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। বলেন, একটা ডাকাতের পক্ষে রায় দিয়েছে, ডাকাতের বিপক্ষে নয়। আপনি কলা চুরি করবেন, কচু চুরি করবেন, আপনার বিরাট বিচার আছে আপনার জন্য, কিন্তু ওই সব লোকের কোনো বিচারই নেই। আপনি দেখবেন কিছুদিন আগে আপনাদের বসুন্ধরা গ্রুপের শাহ আলম সাহেব কীরকম বক্তৃতা দিয়েছে, এসব বক্তৃতা আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। কী পরিমাণ সম্পদ, এটার কোনো জায়গায় যেখানে ধরবেন আপনি সেইখান থেকে এই সম্পদ দূর, যে জায়গায় আপনি টাচ করবেন সেখানেই সম্পদ দূর। আপনি পুলিশরা কী করেছে আপনারা দেখছেন, নির্বাচনে এরকম করেছে কেন? নির্বাচনে এরকম করেছে কারণ এই বিষয়ে যেন কেউ কোনো কথা না বলতে পারে, কেউ কথা না বলতে পারে। সেই কারণে তারা এই কার্যক্রমগুলো করছে। 3টা অর্গান কি তারা ধ্বংস করেছে, জুডিশিয়ারি ধ্বংস করেছে ফার্স্ট, দেন আপনার ডেমোক্রেসিটাকে ধ্বংস করেছে, মানে অ্যাডমিনিস্ট্রেশনটাকে ধ্বংস করেছে 2টা, তারপরে আপনারা ধরেন আপনার পার্লামেন্টকে ধ্বংস করেছে। তাই পার্লামেন্টকে ধ্বংস করেছে, মানে জুডিশিয়ারিকে আগে আটকাইছে, তারপর পার্লামেন্টকে আটকাইছে। তা পার্লামেন্টে কেউ কথা না বলতে পারে সেটা করেছে, তারপর নিশ্চিত করেছে আবার জুডিশিয়ারিতে কেউ কথা না বলতে পারে। সেই জন্য বাংলাদেশ এই গভর্নমেন্ট দেখবেন, শেখ হাসিনার গভর্নমেন্ট প্রথম আসার পরে আপনার জুডিশিয়ারিতে 60 জন না 65 জন লোক নিয়োগ দিয়েছে, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা সকলেরই। এবং সেই বিচারক নিয়োগ দিয়েছে, সেই বিচারকরা এই কার্যক্রম করছে, সেই বিচারক খুন পর্যন্ত আছে, খুনের আসামি আনতে তাও বিচারক হয়েছে এই বাংলাদেশে, সেটা আপনারা জানেন, আপনারা দেখছেন। তো সেই বিচারকরা এমন বিচার করেছে, কোন বিচারে হাসিনার সুবিধা হয় শেখ হাসিনার এবং বাকিদের সবার অসুবিধা হয়। এই দেশের মানুষ থাকতে থাকতে এমন একটা পর্যায়ে এসে পড়ছে, মানে কিছু একটা পার্সেন্টেজ মানুষ, সেটা ধরেন 10% বা 10-12% এরকম মানুষ শেখ হাসিনাকে সমর্থন করা, যারা অন্ধ এবং যারা লুটপাটের ভাগদার হয়েছে, এরকম মানুষ ছাড়া সাধারণ আওয়ামী লীগের লোকেরাও তারা আওয়ামী লীগকে পছন্দ করতো না, এরকম একটা পর্যায়ে নিয়ে এসে দাঁড়া করিয়েছিল। এবং যে কোনো জায়গায় আপনি তো ধরেন এইটা তো একটা, আমি বলি যে 1/11-এর পরে যেটা, এই যে 1/11 যখন হয়েছিল তখন যে মানে সেনাবাহিনী বা অন্যান্য যে স্ট্রংলি ধরেছিল, সে স্ট্রংলি এখন ধরছে না। আজকে দেখেন আমাদের ওই যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি রাস্তায় পাওয়া গেছে 2 কোটি টাকার দামে, 3 কোটি টাকার দামে, এটা পাদের রাস্তায় ফেলাই রেখে গেছে। আপনি যদি এই স্টাইলে যান, ওইকে তখন চিফ জাস্টিস রুহুল আমিন, তার একটা কাজ ছিল যে তার আর্মিরা বলছে আমরা ধৈর্য নিয়ে দেবো, আপনি জামিন দিতে পারবেন না, কোনো জামিন নেই, নো জামিন বিজনেস। তো তখন 2 পক্ষই ধরছে, আওয়ামী লীগ ধরছে, বিএনপি ধরছে, অন্যান্য যারা বিভিন্ন সব ধরছে। ধরার পরে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, ফলে মানে তখন পরিস্থিতি হয়েছে। তখন তো অনেক তারেক রহমান সাহেবের সাথে কথা বলেছে, তারেক রহমান সাহেবের আজকে পর্যন্ত কিছু বাইর করতে পারে না, 1 টাকাও না, 1 টাকাও বাইর করতে পারে না কোনো জায়গা থেকে। আমি তারেক রহমান সাহেবের পক্ষে বলতে চাই না, বলতে চাচ্ছি এইটা, যে সেই পরিস্থিতিটা যদি এখন তৈরি করা সম্ভব হতো, এই সরকার যদি করতো, তাহলে যে পরিমাণ সম্পদ এখনও দেশে আছে, ডলার বানানো অবস্থায় আছে ঘরের মধ্যে, সেই পরিমাণ সম্পদ দিয়েও কিন্তু এই দেশ আরও অনেক দিন চালানো সম্ভব। যে পরিমাণ টাকা তাদের বালিশের খোলের মধ্যে, তাদের ঘরের মধ্যে, তাদের ঘরের মাটির নিচে এবং বিভিন্ন জায়গায় লুকায়িত আছে বিদেশি টাকা, এবং সব ডলারের ক্রাইসিস কেন? সবাই টাকা চিন্তা করেছে যে ডলার নিয়ে যাবে, যে কারণে টাকা কেউ রাখে নাই, সব ডলার বানিয়েছে তারা নিজেরা ডলার বানিয়ে এমন কাজ রাখছে। আবার আপনি যে বাড়িতে হাত দেবেন সেখানে ডলার পাবেন, এখন যেখানে হাত দেবেন সেখানে ডলার পাবেন। তো সেই ডলার বানিয়ে রাখছে, যে কারণে ডলারের এই ক্রাইসিসটা, অনলাইনে সাডেন ক্রাইসিস তৈরি হয়েছে। এখানে প্রশ্ন হলো যে এই ভদ্রমহিলা, উনি এই গভর্নমেন্টে বসার পরে, ভদ্রমহিলা বললে অসুবিধা, ভদ্র শব্দটারও একটা অপমান হয়। এ ব্যাপারে লুটপাটের একটা সীমা রাখা উচিত মানুষের। একটা দেশ, এই দেশটার 18 কোটি মানুষ, কোথায় যেতে পারে এই মানুষগুলো? এই মানুষগুলো যাবে কোথায়? ভিক্ষা করতেই বা যাবে কোথায় এতগুলো মানুষ? সেই ভিক্ষার জায়গাটা তো অন্তত অ্যাটলিস্ট তা সেভ করা উচিত ছিল, সেই ভিক্ষার জায়গাও সেভ করে নেয়। এটা একটা মনে করছে লাখে সম্পদ, যত সম্ভব পরিমাণ সে লুট করার কম সম্ভব সেই পরিমাণ সম্পদে সে লুট করার চেষ্টা করেছে, যে কোনো পদ্ধতিতে হোক, কোনো পদ্ধতির বাদে। নাহলে 5 বিলিয়ন ডলার এই দেশে, বাংলাদেশের গভর্নমেন্ট অ্যাকাউন্টে এখন 5 বিলিয়ন ডলার নাই, ক্যাশ ডলার নাই যা খরচ করতে পারে। এই রেমিটেন্স যা আসে তাই খরচ করে গভর্নমেন্ট, সেই টাকাই আবার এক্সপোর্ট ইম্পোর্টে খরচ করতেছে। কাজে 5 বিলিয়ন ডলার একটা প্রজেক্ট থেকে নিয়েছে এক মহিলা, তো সেটা আবার তার বোনের ছেলে। আবার দেখেন দেশপ্রেম কীরকম, সেই নিজে একটা দেশে আছে, তার বোন বিদেশে থাকে, বিদেশে লন্ডনে, তার বোনের ছেলে মেয়েরা ওখানে থাকে, একজন ববি থাকে ফিনল্যান্ডে, আর ছেলে থাকে আমেরিকাতে। অর্থাৎ তার ফ্যামিলির কোনো লোক এই দেশে নাই। এখানে লুটপাটের জায়গা, এখানে লুটপাট করবে, ওখানে নিয়ে যাবে। নুরুল ইসলাম মনি ভাই, আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসেছি আমরা। অনেক কথা, অনেক আলোচনা হলো। আসলে তত্ত্বাবধায়ক, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব নিয়েছে, সুষ্ঠু নির্বাচন তাদের লক্ষ্য। প্রধান উপদেষ্টা বলেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পরেই সুষ্ঠু নির্বাচন, সংস্কার প্রক্রিয়া
বা সংস্কারের বিষয়গুলো কি আসলে দীর্ঘায়িত হবে কিনা আপনার কি মনে হয়? এখানে দুটি বিষয় একদম পরিষ্কার, সকলেরই জানা উচিত। ওনাদেরও এখানে যারা অ্যাকচুয়ালি যারা সরকারে বসেছেন তাদের কিন্তু একটা সরকার চালাবার একটা লম্বা অভিজ্ঞতা খুব যে কারো আছে, আর আমি মনে করি না, আমি এটা আমার ব্যক্তিগত নেই বলা চলে, দুই একজন বললেই ছাড়া চলে। আর কি। তো দুজন আছেন তারা সাবেক স্বপ্ন উপদেষ্টা। অনেক বেশি আছে, এটা সত্যি কথা, ইচ্ছাও আছে, কিন্তু অভিজ্ঞতার কারণে সমস্যা হতে পারে, সে সমস্যাটা দেখা যায়, মানে দৃশ্যমান আমার কাছে মনে হয়। কারণ বিশাল পরিমাণ অর্থ নিয়ে এই পতিত সরকার এবং তার সহযোগীরা বসে আছে। পাশে একটা বৃহত্তর কান্ট্রি আমাদের পাশে, আমাদের বন্ধু রাষ্ট্র সবসময় খাবার জন্য বসে আছে, কেমন করে খাবে? তো কাজে এই দুইটা শক্তি একসাথে কাজ করবে এই সরকারের বিরুদ্ধে। কাজে সেখানে আমার স্পেসিফিক কিছু সাজেশন আছে, তার আগেও আমি বলতে চাই যে এই সরকার প্রত্যাশা করে, বা মানুষ, এই দেশের গণমানুষ সবাই প্রত্যাশা করে, একমাত্র আওয়ামী লীগ বাদে, আওয়ামী লীগের নির্দিষ্ট কিছু সুবিধাভোগী লোক ছাড়া এবং চোর ছাড়া আর সকল মানুষই প্রত্যাশা করে দেশটা বাঁচুক, আর দেশটা মৃত্যু সজ্জায় দাঁড় করিয়েছে। তো সেক্ষেত্রে ধরুন যে এই সরকারকে সহযোগিতা নিতে হবে যেভাবে হোক, এই গণমানুষের সহযোগিতা, গণমানুষ কেমনি সহযোগিতা করবে? তাদের সহযোগিতা করার তো কোনো রাস্তা নেই, ভোট দিয়ে তো সহযোগিতা হয়তো সেটা একটা পর্যায়ে গিয়ে করতে পারবে, কিন্তু কোশ্চেন হলো পপুলার দল যারা এখানে আছে, বিএনপি আছে, জামাত আছে, বা অন্যান্য দল যা আছে সব মিলে, তাদের সাথে বসে একটা আলোচনা করে একটা পর্যায়ে তাদের আসে, তাদের সমর্থন নিতে হবে। আমি মনে করি সেটা ভোটের মাধ্যমেও অন্য যে এরই মধ্যে সবাই সমর্থন দিয়েছে, সেই সমর্থনটা এই সরকারটা যাতে নির্বিঘ্নে এবং তাদের স্বাধীনভাবে চলতে পারে এবং এই সংস্কারগুলো করতে পারে, এরকম একটা ব্রিদিং টাইম তাদেরও দিতে হবে। এবং তাদের সকলেরই সহযোগিতা করার জন্য আমি আপনার মাধ্যমে আমি জাতিকে সবাইকে আহ্বান জানাতে চাই, এই সরকারকে অতটুকু সহযোগিতা করা অ্যাটলিস্ট যেন চালাতে পারে। এই সরকারকে কিন্তু ব্যাহত করার জন্য, তার পদে পদে তার বাধাগ্রস্ত করার জন্য একটা পাশে প্রতিবেশী দেশ, আমাদের দেশের, আপনি একটা কথা বলি, 90টার উপরে MOU এবং চুক্তি হয়েছে ভারতের সাথে গত 15 বছর, 90টার উপরে। মানুষ জানে 10টার কথা, এই সম্প্রতি 10টার কথা, কিন্তু গত 15 বছর 90টার উপরে MOU এবং চুক্তি হয়েছে। সেই 90টা চুক্তিতে কি দেই নেই আমরা সেইটা বলেন। যদি উত্তর এইভাবে বলা হয় যে কি দেওয়া বাকি আছে, এইটাই হয়েছে অ্যাকচুয়ালি বাংলাদেশের ক্ষেত্রে। কি দেওয়া বাকি আছে? আমার আকাশ নিয়ে গেছে, আমাদের দেশের বন্দর নিয়ে গেছে, এই ডামাডোলের মাঝখানেও চালনা বন্দর নিয়ে গেছে, এই ডামাডোলের মাঝখানে। তারপর ট্রেন পাঠাবে এখান থেকে, ট্রেনের তো আবার দেখেন একটা ওই যে তাদের ট্রানজিট করিডোর, ট্রান্সশিপমেন্ট যা কিছু সব। আপনার মনে আছে কিনা, মনে থাকতে পারে 2001 সালে আমি বিএনপি থেকে এর আগে আমি 2 বছর স্বতন্ত্র এমপি হয়েছি। তো আমি 91 সালে স্বতন্ত্র হয়েছি, তখন 2জন স্বতন্ত্র হয়েছে, মেজর হাফিজ এবং আমি 2জন। তো 2001 সালে তখন নির্বাচন করি, তার আগে আমি বিএনপি করি, বর্তমানে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আবার দেশ নেত্রী 6টা লং মার্চ হয়েছিল। আপনার মনে থাকার কথা, আপনাদের সকলেরই মনে থাকার কথা, সেটা বিভিন্ন জায়গায় আমরা করিডোর দেবো না, শুধু একটা লাইন ছিল করিডোর দেবো না, অর্থাৎ ওইখান থেকে এখানে যাবে, আমরা ওইখান থেকে ব্যবহার করা যাবে না। এটার জন্য আমরা 2/3 মেজরিটি বেশি পেয়েছিলাম, মানে 2/3 মেজরিটি 200 সিট পেয়েছি, আমরা 211টা বা 12টা সিট পেয়েছিলাম ওই রকম সময়। করিডোর দেবো না, আর এখন তো করিডোর দূরের কথা, করিডোর হলো মাথার একটা কেশ, আর এখন সমগ্র শরীরে দিয়ে দিয়েছি, ব্যাপারটা এরকম হয়ে গেছে। আপনি যেখানে ধরেন আপনার ওখানে 17 কিলোমিটার জায়গা আছে, আমি এই মানুষের জানার জন্য বলতে চাই যে আমাদের একটা জায়গা তারা এটা দখল করেছে 1975 সালে, সেটা দখল করেছে 74 সালে, ওই দখল করেছে, সেটা হলো আপনার সিকিমটা দখল করেছে। সিকিমের এক পাশে হলো ভুটান, আর এক পাশে হলো নেপাল, পূব পাশে ভুটান, পশ্চিম পাশে নেপাল। সিকিমের এখানে মাত্র 17 কিলোমিটার জায়গা আছে। এই 17 কিলোমিটার দিল্লি থেকে গাড়ি আসতে 17 মিনিট 3 দিন, 3.5 দিন আর 4 দিন লেগে যায় সেভেন সিস্টার, যে কারণে সেভেন সিস্টার কোনো উন্নয়ন না। তাদের টার্গেট হলো তারা দৈর্ঘ্যপ্রস্থে টানা করবে, এবং তাদের ম্যাপ ডিসিশন দিতে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের কথা আমরা বলি, স্বাধীনতা যুদ্ধ আমরা বলি নিজেরা, স্বাধীনতা যুদ্ধ এটা স্বীকার আমরা নিজেরা বলি, কিন্তু ভারত তো এটা স্বীকার করে কখনো। ভারতে এই যে আমাদের ধরুন এই রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছে কার কাছে? ভারতের কাছে। সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক MAG ওসমানী আসতেই পারে, তাকে সিলেটে গুলি করা হয়েছে এবং সে হেলিকপ্টার সিলেটে নামতে বাধ্য হয়েছে। তার সাথে ছিল ডক্টর জাফরুল্লাহ ছিল, যিনি মারা গেছেন, তার লেখার মধ্যে আমি নিজে পড়েছি। আচ্ছা, তো এরা তারপর ধরেন 98,000 পাকিস্তানি শুনেছিল বাংলাদেশে, যারা রিপেট্রিয়েটেড হয়েছে এবং যারা পাকিস্তানে ফিরে গেছে। সেই চুক্তিতে শেখ মুজিবুর রহমান এজ এ প্রধানমন্ত্রী হিসেবে স্বাক্ষর করতে পারেন নাই, সে স্বাক্ষর করেছে ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টো। ওদের সকল ডকুমেন্ট এটা পাকিস্তান ভারত যুদ্ধ, বাংলাদেশ স্বাধীনতার কোনো যুদ্ধের নামই নেই। ওরা মনে করে এটা ওদের অংশ, এই ওদের অংশ মনে করেই তারা সেইভাবে চাইছে, একটা শিখণ্ডী শেখ হাসিনাকে বসাইছে, বসিয়ে এটাকে
খাওয়ার জন্য যা করা দরকার তাই করছে। লেন্দুর দর্জিকে বসিয়ে যেমন তারা খেয়েছিল, কি যেন দরকার, সিকিম খেয়েছে, এক্স্যাক্টলি শেখ হাসিনাকে বসিয়ে তারা বাংলাদেশ খাওয়ার চেষ্টা করছে। আমি আপনার মাধ্যমে বাংলাদেশের মানুষকে আহ্বান জানাতে চাই, আপনাদের সজাগ হওয়ার সময় এসেছে। আপনারা যদি দেশকে ছেড়ে দিতে চান তাহলে শেখ হাসিনার মতন, শেখ হাসিনা বলছে না 7 দিন আগে বলছে শেখ হাসিনা পালায় না, তার শক্তি ছিল কি? তার শক্তি ছিল কিছু শিখণ্ডী লোকেরা যারা এই যে ধরেন আমলা, এই যে সুশাসনের কথা বলেছেন, সুশাসনের কথা কিছুই বলতে পারেনি। সুশাসন কি দিয়ে নিশ্চিত করে? মাছের পচন হয় মাথায়, তো মাথা পচে শেখ হাসিনা নিজেই নিজে ডাকাতি করেছে, কাজে তার সুশাসনে তার লোকের লোক কি করবে? সবাই ডাকাতি করেছে। এখন একটা দেখেন একজন সেক্রেটারি, কোন সেক্রেটারি, শাহ কামাল সচিব, তার বাসার থেকে দেন 3 কোটি 3.5 কোটি টাকা, বাসায় টাকা 2-3 বছর আগে রিটায়ার করেছে। এইরকম সকলের লুটপাট সবাই মিলে যৌথভাবে করেছে, এবং একটা যৌথভাবে একটা সিন্ডিকেট, একটা নেক্সাস তৈরি করেছিল, এবং সেটা দেশটাকে খাওয়ার ব্যবস্থা করেছে। ইসলাম মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।